বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি ফেসবুকে পোস্ট করেছেন। কি বলেছেন দেখুন সরাসরি। একটু ধৈর্য সহকারে পড়তে অনুরোধ করছি। সরকারি প্রতারণা। 2016 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা, তার সাথে যুক্ত আরও নানা শ্রেণীর কর্মচারী ও পেনশনভোগীরা, মোট কথা যারা সরকার নিযুক্ত পে কমিশনের আওতায় থেকে বেতন বা পেনশন পান, তারা সবাই রাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে। এই লড়াইয়ের কোনো প্রয়োজনীয়তাই ছিল না যদি না আজকের মুখ্যমন্ত্রী বাম আমলের বিরোধী নেত্রী সেই সময় তার দেওয়া প্রতিশ্রুতি রাখতেন। মনে আছে তখনকার অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রাইটার্স এর নির্দিষ্ট জায়গায় এসে সময়ে সময়ে ডিএ ঘোষণা করতেন। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই মেনে নিয়েছিল, যার ঘোষণা ওই সরকারের প্রথম অর্থমন্ত্রী ডক্টর অশোক মিত্র মহাশয় করেন, যাতে আপামর কর্মচারীর মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। তারপর থেকে কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছিলেন। অনেক সময় ঘোষণা করতে একটু দেরি হতো, হয়তো 5-6 মাসের একটা গ্যাপ হতো। তখন আজকের মুখ্যমন্ত্রী চিৎকার করে বলতেন, ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার, যদি সরকার দিতে না পারে তাহলে তার ক্ষমতায় থাকার অধিকার নেই, এক্ষুনি পদত্যাগ করুন, আমি সরকারে এসে সব ডিএ মিটিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি। নির্বাচনী প্রচারে উনি এই দাবি বহুবার করেছেন। বামফ্রন্ট সরকারের শেষের দিক থেকে ডিএর পাওনা বাকি পড়তে থাকে, আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রের সাথে ডিএ না পাওয়ার ফারাক অর্থাৎ বঞ্চনার পরিমাণ বাড়তে থাকে। রাজ্যের পঞ্চম বেতন কমিশন চালু হয় 2008-এর জানুয়ারি থেকে, যেখানে কেন্দ্র ষষ্ঠ বেতন কমিশন চালু করে 2006-এর জানুয়ারি থেকে। একইভাবে কেন্দ্র সপ্তম বেতন কমিশন চালু করে 2016-র জানুয়ারি থেকে, যেখানে রাজ্য তা চালু করে 2020-র জানুয়ারি থেকে। মূল বেতন বকেয়া হিসাবে পাওয়া গেলেও বা বাম আমলে একবার প্রভিডেন্ট ফান্ডে জমা হলেও ডিএর ঘাটতি শুরু হয় এই বিলম্ব থেকেই। যেমন 2008-এর এপ্রিলের এই ফারাক যেখানে ছিল মাত্র 2%, সেখানে তা বাড়া কমা হতে পারে। 2020-র ডিসেম্বরে হয়েছে 17%। যে পর্যন্ত বকেয়া ডিএ সরকার দিতে চাইছে, এর মধ্যে ডিএর ফারাক সর্বোচ্চ বেড়ে হয়েছিল 57%। 2016-র জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। মাঝে কোন সময় হয়েছে 54%, কোন সময় 51 বা 50 বা 49 বা 48 বা 42 বা 38%। তাহলে পে কমিশন চালুর পর যত সময় গড়িয়েছে ততই ডিএর কেন্দ্র রাজ্যের ফারাক বেড়েছে। আজ রাজ্য সরকারের নিজের হিসেবেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর প্রায় 40,000 কোটি টাকা লাগবে, অথচ রাজ্য সরকার সময়ে ডিএ দিলে কখনোই এত টাকা লাগতো না। কিন্তু এই সরকার মনোভাবেই হলো ডিএ দেব না, দেখি কর্মচারীরা কত মামলা করতে পারে। ফলে রাজ্য সরকার অনমনীয়ভাবে কর্মচারীদের মামলার মুখে ঠেলে দেয়। 2016 সাল থেকে শুরু হয়েছে মামলা, প্রথমে স্যাটে, পরে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে। শুধু প্রথমবার স্যাটে পরাজয়, এরপর স্যাট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সরকার 6 বার পরাস্ত হয়েছে। রাজ্য সরকার জানে সমগ্র দেশে সমস্ত রাজ্য সরকার যখন কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে তখন তাকেও দিতে হবে, কিন্তু সরকারের উদ্দেশ্য হচ্ছে বাঘা বাঘা উকিল লাগিয়ে প্রচুর টাকা খরচ করে শুধু সময় কাটিয়ে যাওয়া, যাতে কোনো দিন নতুন সরকার এলে তার ঘাড়ে এত বড় দায়টা চাপিয়ে দেওয়া যায়। সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের তারিখ যে কতবার পিছিয়েছে তার কোনো হিসেব নেই। যাই হোক, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে সরকারের পরাজয় ঘটেছে এবং সমস্ত ডিএ দেবার আদেশ জারি হয়েছে। এবার সরকারের শুরু হয় অন্য খেলা। প্রথম দিকে রাজ্য সরকার বিভিন্ন কোর্টে বলতো ডিএ কর্মচারীদের মৌলিক বা সাংবিধানিক অধিকার নয়, এমনকি ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকারও নয়। পরে বলতে লাগলো এটা সরকারের ইচ্ছানুযায়ী দেওয়া একটি মাত্র দান। এইসবে যখন কিছু হলো না এবং সুপ্রিম কোর্টে ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার ঘোষণা করে কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে দিতে বলল, তখন রাজ্য সরকার শুরু করে নতুন খেলা, এবং তা হলো সরকারের টাকা নেই বলে কাঁদুনি গাওয়া। কিন্তু টাকা সরকারের না থাকার কথা নয়, অন্তত সর্বভারতীয় হিসাবে সব রাজ্যের সঙ্গে তুলনায় না নিজের উৎপাদন বা আয়ের হিসাবে, না কেন্দ্র থেকে জিএসটি পাওয়ার হিসাবে, বা না অর্থ কমিশন থেকে প্রাপ্য অর্থের হিসাবে রাজ্যের এই দাবি মেলে না। প্রথমত রাজ্যের নিজের উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান সব রাজ্যের মধ্যে ষষ্ঠ, বা 2022-23-এর 15,32,000 কোটি টাকা থেকে 11% বেড়ে 2023-24-এ হয় 17 লক্ষ কোটি টাকা। এই বৃদ্ধি অনেক অগ্রসর রাজ্যে যেমন মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাটের থেকেও বেশি। দ্বিতীয়ত, কেন্দ্র থেকে জিএসটি প্রাপ্তির হিসেবে রাজ্য আছে প্রথম 8টি রাজ্যের মধ্যে, যেখানে মে 2024 থেকে মে 2025-এর বৃদ্ধি ঘটেছে 18%, 5,377 কোটি টাকা থেকে
6,321 কোটি টাকা, যেখানে সবার প্রথমে থাকা হরিয়ানার ক্ষেত্রে এই বৃদ্ধি ছিল 9% এবং তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই বৃদ্ধি ছিল 0%। তৃতীয়ত 15তম অর্থ কমিশন থেকে প্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ আছে চতুর্থ স্থানে মোট বন্টনযোগ্য আয়ের 7.52 পেয়ে, যেখানে তার উপরে আসছে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ। এই হিসেবে পশ্চিমবঙ্গ পেয়েছে 64,301 কোটি টাকা, যেখানে রাজ্যের নিজের বাজেটে এই খাতে ধরা ছিল 58,963 কোটি টাকা, অর্থাৎ 5,338 কোটি টাকা হিসেবে অতিরিক্ত পেয়েছে। কেন্দ্র থেকে পাওয়া মোট করের হিসেবেও পশ্চিমবঙ্গ আছে চতুর্থ স্থানে, যা চতুর্থ ও পঞ্চম অর্থ কমিশন দিয়েছে একেই 3.08%, যার উপরে আছে পূর্ববর্তী মাত্র 3টি রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ। সুতরাং কোনো হিসেবেই রাজ্যের দেউলিয়া হবার কথা নয়। আর মেলা খেলা আর দান দেখলে দেউলিয়ার অবস্থাও বোঝা যায় না। সমস্যা শুধু কর্মচারীদের দিয়ে দেবার বেলায়। একেই তো হাজার হাজার সরকারি পদের অবলুপ্তি ঘটিয়ে রাজ্যের কোটি টাকা খরচ কমিয়েছে, এরপরও কর্মচারীদের ন্যায্য পাওনা দেব না বলে শুধু বদমাইশি ছাড়া কিছুই নয়। সুপ্রিম কোর্টের উপযুক্ত বিধান দেবে এই কামনা রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী ও পেনশনভোগী করে চলছে। তো আপনারা বুঝতেই পারছেন, 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, এসএসসি 2016 যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত করা, সকল প্রকার বকেয়া ডিএ প্রদান, অস্থায়ীদের স্থায়ীকরণ, প্রতিহিংসামূলক বদলি ও ডিটেলমেন্ট বাতিল, সরকারি দপ্তরের নারী সুরক্ষা সুনিশ্চিতকরণের দাবিতে 28শে জুলাই চলো নবান্ন সংগ্রামী যৌথ মঞ্চ। তো আপনারা বুঝতেই পারছেন, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ সরকারের সমস্ত তথ্য ফাঁস করলেন। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।